হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। নিজের মেয়ের বয়সী একজনকে বিয়ে করে আনল আমার স্বামী। আজ আমার 23 বছরের সাজানো সংসারে তিনের প্রবেশ ঘটল। আমি অবাক হতেও ভুলে গেলাম। একবার তাকালাম আমজাদের দিকে। সে পাশে একজন সুন্দরী মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে নিশ্চিন্ত মনে। বড় প্রশ্ন করতে ইচ্ছে করছিল তাকে, এই 23 বছর পর আমার মধ্যে কি এমন কমতি দেখলে যে অন্য নারীতে মন গেল? আমি প্রশ্ন করতে পারলাম না। আজ চারপাশ কেমন মলিন লাগছে। বাড়ির কেউ তাকে কিচ্ছু বলেনি, উল্টো নতুন বউ বরণে ব্যস্ত তারা। আমাকে সব মেনে নিতে বলছে। পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে, আমাকে তো থাকতে দিচ্ছে। আমাকে তো তালাক দিচ্ছে না। আমি মানতে পারছি না এসব। তালাকের প্রসঙ্গ ওদিক থেকে উঠবেই বা কেন? আমি তো নিজের সবটা দিয়েছিলাম, নিজের দিক থেকে সঠিক ছিলাম। দোষ সে করেছে, আমি কেন ভোগ করব এই দশা? আমার চোখের জল শুকিয়ে গেছে। পাগলামো করতে আর ইচ্ছে জাগছে না। কার জন্য পাগলামো করব? সেই পুরুষের জন্য যে এখন অন্য কারো। ছি, এই পুরুষের সাথে আমি 23 বছর সংসার করেছি। একটা প্রাপ্তবয়স্ক মেয়ে আছে আমাদের। এটুকুও মাথায় রাখেনি আমজাদ। এতসব ভাবনা চিন্তা করতে করতে আয়শা নতমুখী হয়ে বসে থাকল। মেয়েটা ভার্সিটিতে গেছে। বাড়ি এলে কি বলবে তাকে, মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার। সকাল গড়িয়ে গেছে। গতরাতে বিয়ে করেছিল, আজ সকালে বউ এনেছে। এভাবেই ঠাই বসে রইল আয়শা। চিন্তাশক্তি লোপ পাচ্ছে যে। বাবা মা ছোটবেলায় মারা গেছে, বড় হয়েছে মামার বাড়ি। সংসার জীবনের এই 23 বছর পর চাইলেই আর সেই মামাবাড়িতে যাওয়ার উপায় নেই আয়শার। গিয়ে কি বলবে? আশ্রয় চাইবে? সম্ভব না তো। অস্থিরতা অনুভব করছে আয়শা। ফোন উঠিয়ে কল লাগাল তার একমাত্র সহায়কে। ক্যাম্পাসের মাঠে বসে গল্প করছে অরণি ও তাবাস্সুম। তাবাস্সুমের সাথে অরণির পরিচয় বছর 4 হয়েছে। একই ডিপার্টমেন্টের তারা। ভার্সিটি লাইফ কিছু বন্ধু ছাড়া ঠিক তেমন, যেমনটা দুধ ছাড়া দুধ চা। অরণি একজন ভীষণ ভালো শ্রোতা। কাজেই যেখানেই যায় কিছু পার্মানেন্ট বন্ধু জুটে যায় তার। ক্যাম্পাসেও কিছু আছে, তবে সবচেয়ে ভালো সখী যে জন, সে হচ্ছে তাবাস্সুম। আজ তাবাস্সুম তাকে বলছে, দোস্তু মাস্টার্সের একটা ভাই আছে বুঝছোস? এত জোস, দেখতে পুরাই সালমান শাহ। চুলগুলো এত সুন্দর করে সেট করা থাকে সবসময়। আমি তো পুরাই টাসকি খেয়ে যাই। যতবার সে তাকায় ততবার চোখ দুটো হাতে নিয়ে তার দিকে তাকায় থাকতে মন চায় রে দোস্ত। অরণি হেসে ফেলে বলল, আচ্ছা, আর কি করতে মন চায়? তাবাস্সুম বলল, আর মুখেতে মন চায়। ঠোঁট দুটো চৌকা করে মায়া। অরণি মুখে হাত রেখে হেসে যাচ্ছে। তাবাস্সুম ফের বলল, বন্ধু সিরিয়াসলি? সবাই তাকে এই যে বলে ডাকে। আমার তাকে এই যে বলে ডাকতে ইচ্ছে করে। দাঁড়া, প্রোফাইলটা ঘুরে দেখি গু। তাবাস্সুম কথাটা বলে পড়ল বিপাকে। এখন কোত্থেকে আবার আইডি পাবে? নামটা তো জানে না। প্রায় 20 মিনিট ধরে এরোর কাছে চেয়ে চেয়ে অবশেষে আইডির লিঙ্ক পেল। উৎফুল্ল মনে সে অরণিকে বলল, আসো তোমাকে আমার ক্রাশ দেখাই। এই যে। অরণি মুচকি হেসে এদিকে তাকাল। তাবাস্সুম লিঙ্কে ঢুকতেই বলল, এই দেখ দেখ। অরণির সর্বপ্রথম নজর গেল আইডির মালিকের নামটাতে। সে ঠোঁট চেপে ফেল, তার আগে তাবাস্সুমকে বলল, নাম দেখ তাবু। তাবাস্সুম নাম দেখল। সুন্দর করে লেখা, অনন্ত জলিলুদ্দিন কুয়েটা কি না দেখলেই হতো না? তাবাস্সুম দুঃখিত মনে বলল, আমি কিছু দেখতে পাইনি। আচ্ছা হ্যাঁ, मैं আন্ধা হু গো। অরণি হেসে ঢলে পড়ল তাবাস্সুমের গায়ে। মেয়েটা এত মিষ্টি। এর সাথে থাকলে অরণির কোনো দুঃখ লাগে না। অরণি হয়ে যায় পৃথিবীর সবচেয়ে হাসি খুশি মেয়ে। কিছুক্ষণের মধ্যেই তার ফোনে কল এলো। স্ক্রিনে জবলজবল করছে নামটা, মামনি গি। অরণি জলদি রিসিভ করে মিষ্টি করে বলল, হ্যাঁ মামনি। বলো। ওপাশ থেকে আয়শার থমকানো আওয়াজ এলো, কি তুই? নিষ্প্রাণ আওয়াজটা কাঁপছে।
শুনতেই ভরকে উঠল অরণি। চিন্তিত হয়ে বলল, ক্যাম্পাসে? মামনি, তুমি ঠিক আছো? আয়শা এত কথা বলার পরিস্থিতিতে নেই এখন। দেহের বল ধরে রাখতে হিমশিম খাচ্ছে সে। যে কোনো সময় জ্ঞান হারাতে পারে। কথা বলাটা এখন তার কাছে সবচেয়ে কঠিন কাজ। মুখে প্রচণ্ড রকম জড়তা কাজ করছে। বেশ কষ্টেই সে বলতে পারল, মা, বাড়ি আসতে পারবি? অরণি সময় নিল না, তৎক্ষণাৎ প্রত্যুত্তর করল, আসছি। কল কেটে তাবাস্সুমকে বলল, বাড়ি যেতে হবে। থাক। কি হয়েছে? জানি না, গেলেই বুঝতে পারব। অরণির বাড়ি ফিরতে সময় লাগল আধ ঘণ্টা। বাড়ির প্রবেশমুখেই কাকিদের কাছে জানতে পারল বাবা বিয়ে করেছে আজ। হতবিহ্বল হয়ে সেখানেই দাঁড়িয়ে গেল। পরমুহূর্তে দৌড়ে প্রবেশ করল ভেতরে। সোজা আমজাদের কাছে গেল সে। মাথায় ঘুরপাক খেতে লাগল আধ ঘণ্টা আগে ফোন করলে মায়ের অমন নির্জীবতা। এরপর অরণি যখন নিজের বাবার পাশে থাকা অল্পবয়সী মেয়েটাকে নিজের মায়ের জায়গায় দেখল, পায়ের নিচ থেকে যেন তার মাটিই সরে গেল। এটা তো হওয়ার কথা ছিল না। সম্ভব কি করে? তার বাবা একটু রাগী, একটু কম কথা বলে, মিশুক না, চুপচাপ ও গম্ভীর স্বভাবের। সব ঠিক আছে, কিন্তু লুকিয়ে চুরিয়ে আরেকটা বিয়ে করার মতো নিকৃষ্ট লোক হিসেবে নিজের বাবাকে মানতে অরণির কষ্ট হচ্ছে। আজ সকালে তার বাবা যেই মেয়েটিকে বিয়ে করে এনেছে তার নাম রোকসানা। রোকসানার বয়স 22। তার সমবয়সী। অরণি অবাক চোখে মেয়েটিকে দেখল। আরেকটা বিয়ে করল? কচি মেয়ে বিয়ে করল? তার বাবা এমন ঘৃণ্য কাজ কি করে করতে পারল? বসার ঘর থেকে তার বেডরুম দেখা যাচ্ছে। দরজা খোলা। আয়শা ওখানে বসে আছে নিষ্প্রাণ অবস্থায়। অরণি বড় শক্ত হৃদয়ের মেয়ে। সে মায়ের দিক থেকে চোখ সরিয়ে সোজা বাবার চোখে চোখ রাখল। গম্ভীর মুখে প্রশ্ন করল, কারণ? আমজাদ কিছু বলতে পারল না। কোনো মুখে কি বলবে সেটাও বুঝল না। পুরো দুনিয়ার সামনে শক্তসমর্থ লোকটা মেয়ের কাছে খানিকটা দুর্বলই বটে। কিন্তু একটা ছেলের অভাব যে এই বয়সে এসেও খুব টের পাচ্ছে, সে কথা তো এভাবে বলা যায় না। অনেক চিন্তা করেই গ্রামে বেড়ে ওঠা রোকসানাকে বিয়ে করেছে সে। আমজাদকে চুপ থাকতে দেখে অরণির আগে দিকবিদিক শূন্য হয়ে পড়ল। উচ্চস্বরে জিজ্ঞেস করল, অনুমতি নিয়েছিলে নিজের প্রথম স্ত্রীর? নিয়েছিলে? অনুমতি নেওয়া তো দূর, জানায়নি অবধি আমজাদ। পাশ থেকে দাদি ধমকে উঠল অরণিকে, বাপের সাথে এমনে বেয়াদবের মতো কথা কইতে শিখছিস কার থেকে, অসভ্য? চুপ কইরা থাক। অরণি আরও চেতে গেল, রক্তলাল চোখে দাদিকে বলল, বেয়াদ বসভ্য তো তুমি আর তোমার ছেলে। ছেলেকে শিক্ষা দাওনি ঠিকঠাক। আমার মায়ের সাথে অন্যায় করেছে সে, আর আমাকে চুপ থাকতে বলছ? দাদি ভরকে গেল অরণির কথা বলার ধরন শুনে। এভাবে মেয়েটা কোনোদিন কারো সাথে কথা বলেনি তো। কাকিরাও কিছুটা ভয় পাচ্ছে এবার। অরণি সকলকে দেখে নিয়ে আমজাদকে ফের বলল, কতখানি ঘৃণিত কাজ করেছ তুমি জানো? তুমি পাপ করেছ সেটা জানো? পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাজ করেছ তুমি। তুমি তোমার স্ত্রীকে সর্বোচ্চ কষ্ট দিয়েছ। তুমি ক্ষমার অযোগ্য। তুমি নিকৃষ্ট। অরণি কথাগুলো বলে বড় বড় পায়ে রুমে প্রবেশ করল। খাটে পা গুটিয়ে বসে আছে আয়শা। পরনে তার কালো পাড়ের নীল শাড়ি এলোমেলো হয়ে আছে। অরণি সামনে দাঁড়িয়ে আয়শাকে জড়িয়ে ধরল। মায়ের মাথাটা নিজের বুকে আগলে নিয়ে চুপচাপ দাঁড়াল। মাথায় হাত বুলিয়ে বলল, মামনি, আমি আছি। আর কাউকে লাগবে না আমাদের। লাগবে কি? বলো। আয়শা কিছু বলতে পারল না। তার কান্না পেয়ে যাচ্ছে। অরণি আবারও বলল, তোমার দিক থেকে তুমি ঠিক ছিলে। অন্যায় সে করেছে। তুমি কেন কষ্ট পাবে মামনি? মেয়ের কাছে এমন আহ্লাদ পেয়ে আয়শা ফুপিয়ে কেঁদে উঠল। অরণি আরও শক্ত করে আয়শাকে জড়িয়ে ধরল। আয়শা এতক্ষণে একটু শান্তি পেল। মরুভূমির মতো উত্তপ্ত হৃদয়ে তার এক পিছলা বৃষ্টি নামল। এই তো আশ্রয় তার। এইটুকু দিয়েই বাকি জীবনটা কাটিয়ে ফেলবে সে নিশ্চিত। অনেকটা সময় অরণি মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে গেল। আয়শার কান্না থেমে গেছে, ফোপাচ্ছে একটু পর পর। অরণি ডাকল তাকে, মামনি। কিছু প্রশ্ন করতে চাই। উত্তর দেওয়ার পরিস্থিতিতে আছো কি? আছি। অরণি আয়শাকে ছেড়ে দাঁড়াল।
এরপর হাঁটু মুড়ে ফ্লোরে বসল। আয়শার দুই হাত নিজের দুই হাতে ধরে জিজ্ঞেস করল, মামনি, তুমি কি এখনও তার সংসার করতে চাও? থমকাল আয়শা। জল ছলছল চোখে তাকাল মেয়ের দিকে। কাপা কাপা ঠোঁটে বিড়বিড় করল, চাই না গে। তুমি কি তাকে কোনো শাস্তি দিতে চাও? তুমি চাইলে আইনি সহায়তা নিতে পারি আমরা গি। চাই না গে। মাফ করে দিতে চাও? না গি। কি চাও? এসব থেকে মুক্তি চাই। যতদিন বেঁচে আছি এই লোকের মুখ দেখতে চাই না গি। তুমি নিশ্চিত? হ্যাঁ গু। অরণি আয়শায় দুই হাত নিজের গালে ঠেকিয়ে বলল, তাই হবে। তুমি আস্থা রাখো আমার উপর গু। আয়শা মাথা নাড়ল। অরণি উঠে লাগেজ বের করে আয়শাকে বলল, মামনি, প্রয়োজনীয় সব গুছিয়ে নাও। আর হ্যাঁ, শুধু আমি তোমাকে যা কিনে দিয়েছি এবং বাপের বাড়ি থেকে যা নিয়ে এসেছিলে তাই গোছাও। এই লোকের একটা সুতাও নেবে না গি। আয়শা পুনরায় মাথা নেড়ে লাগেজ গোছাতে লাগল। অরণিও নিজের সবটা গুছিয়ে নিল। সব শেষে 20 মিনিটের মধ্যে তারা রুম থেকে বেরোল। অরণি এক হাতে নিজের মায়ের হাত ধরে রেখেছে। মাকে নিয়ে বাবার মুখোমুখি দাঁড়াল সে। শক্ত গলায় বলল, খুব শীঘ্রই তালাকের ব্যবস্থা করা হবে। আপনার ও আপনার সকল সম্পত্তির উপর থেকে আমি ও আমার মা সব ধরনের দাবি তুলে নিলাম। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে হয় না। আপনার বিয়েও বৈধ হয়নি। তালাকের পর পুনরায় বিয়ে করে নেবেন। শুভ কামনা। আল্লাহ হাফেজ। সম্পূর্ণ অনিশ্চিত জীবন ব্যবস্থা নিয়ে মায়ের সাথে বাড়ি থেকে বেরিয়ে এলো অরণি। এখন কোথায় যাবে, কি করবে, কিভাবে থাকবে?